তিনটা সংসদ নির্বাচন হয়েছে মূলত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বাকিগুলো বিভিন্ন সরকারের অধীনে হয়েছে বিভিন্ন সময়। এতগুলো নির্বাচনের পরেও দেশে যে কাঙ্ক্ষিত গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার, যেগুলো মানুষের আকাঙ্ক্ষার মধ্যে ছিল, সেগুলো কিন্তু সার্বিকভাবে কখনোই প্রতিষ্ঠিত হয়নি। যে কারণে 24 জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটা বলেন সেটা সংঘটিত হয়েছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভেতর যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, যেখানে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাটার মধ্যে কি যে শুধু গতানুগতিকভাবে একটা সরকারের পরিবর্তনই শুধু নয়, এটা মানুষের আকাঙ্ক্ষাটা ছিল একটা কাঠামোগত পরিবর্তনেরও হবে। কিন্তু নির্বাচনের পরে নির্বাচন হয়েছে, নতুন একটা সরকার গঠিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। একটা সরকারের জন্য 10 দিন 15 দিন কোনো সময় না, হ্যাঁ, এটা কিন্তু একটা হানিমুন সময়ও না সরকারের জন্য। তো এই সরকারকে বিভিন্ন দেশে সরকারকে প্রাথমিক ভাবে 100 দিন সময় দেওয়া হয়, যে এই 100 দিনে সরকার কি পরিবর্তন আনলো, কি বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করলো, কোন বিষয়গুলোকে তারা গুরুত্ব হিসেবে গ্রহণ করেছে, এই বিষয়গুলো দেখে। তারপরে আমরা দেখলাম তারেক রহমান সাহেব 180 দিনের একটা টাইমলাইন বেঁধে দিয়েছে তার মন্ত্রী পরিষদকে, যারা এর মধ্যে কার্যকর ভূমিকা পালন করতে পারবে তাদেরকে রাখা হবে, হয়তো বা অন্যদেরকে বদল করতে পারে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে তিনি ব্যক্তিগত কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। তার পোশাক আশাক, তার চালচলন, তার নিরাপত্তা রাস্তাঘাটে, এগুলো যে জনভোগান্তি যাতে না হয় সেগুলো থেকে তিনি নিজেকে বিরত রেখেছেন, এই দিকগুলো। তারপরে তবে মন্ত্রী পরিষদ গতানুগতিক হয়েছে, 60 জন মন্ত্রিসভা, আবার 10 জন উপদেষ্টা, এই ভার এই অর্থনীতিতে বহন করা কঠিন। আমি কালকে একটা টকশোতে বলেছি যে আপনার ব্রিটিশ যে হাউস অব কমন্সে 650 জন প্রতিনিধি, এবং হাউস অব আপার হাউসে সেখানে হলো আপনার 805 জন, এর মধ্যে টোটাল মন্ত্রী হলো 22 থেকে 23 জন। ইভেন তো ইন্ডিয়াতে 543 জন লোকসভার সদস্য, সেখানে আপনার মন্ত্রী হলো 30 জন। তো এগুলো বিভিন্ন দেশে আছে। আমেরিকায় ধরেন 17 জন ক্যাবিনেট মিনিস্টার, 15 জন ক্যাবিনেট মিনিস্টার, 2 জন, একজন অ্যাটর্নি জেনারেল, আর একজন হলো আপনার ভাইস প্রেসিডেন্ট, এটা ক্যাবিনেট। তা আমাদের কাছে কি মনে হয়, লন্ডন যদি 22 মন্ত্রীতে চলে, আমাদের কেন 70-50? এখানে বিষয় হলো আপনি মন্ত্রী যত বাড়বে এখানে সমস্যা তত বেশি হবে। সমস্যাটা এরকম, 210 জনের মধ্যে মন্ত্রী উপদেষ্টা যদি 70 জন হন, তাইলে প্রতি 3 জনে একজন মন্ত্রী বা উপদেষ্টা হচ্ছেন। এতে করে এর ভেতর যে প্রবাবিলিটি রেট সেটা বেড়ে যায়। এখন যারা মন্ত্রী হতে পারেন নাই তাদের ভিতর একটা আক্ষেপ আছে, দুঃখবোধ আছে। যারা হয়েছেন তারা সংসদ সদস্য হতে পারেন না, উনি তো হবেন, অপেক্ষায় আছেন, না হবে। আমি যেটা বলতে চাচ্ছি, এখন বেশি মন্ত্রী হওয়ার অসুবিধাটা কি, যে এতে করে আপনার গ্রুপিং হয়। তারপর আপনি দেখবেন 10 জন মন্ত্রীর জন্য তদবিরে 30 জন গেলে 60 জন মন্ত্রীর জন্য 180 জন তদবিরে যাবে সংসদ ভবনে। এই যে তদবির হবে, তারপরে আপনার নেপোটিজম বা যে বিষয়গুলো, এগুলো একজনের সাথে আরেকজনের কানেকশন, এগুলো বাড়তেই থাকবে। এর মধ্যে দিয়ে এর ভেতর দিয়ে কিন্তু দুর্নীতির উত্থান ঘটে। দুর্নীতি উপর থেকে নিচের দিকে আসে, আর গণতন্ত্র ডেভেলপমেন্ট যেটা, ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট যেটা, সেটা নিচ থেকে উপরের দিকে যায়। তো এই মন্ত্রী পরিষদটা যদি আরো ছোট, আপনি কি বলতে চাচ্ছেন যে বড় মন্ত্রিসভা দুর্নীতির বড় কারণ? না, বড় কারণ না, এতে সম্ভাবনা থাকে। কারণ এই কারণে যে তখন বেশি লোকের সেখানে হয়, প্রত্যেক মন্ত্রীর পিএস থাকবে, এপিএস থাকবে, আরও লোক থাকবে, তাদের সাথে এলাকার লোকজন, এটা সংখ্যাটা বেড়ে যায়, এটা প্রবাবিলিটিটা বেড়ে যায় আপনার। আর এটা যদি কনফাইন্ড থাকে, মন্ত্রী যদি কম হয়, ধরেন বাংলাদেশ, আমার মতে আমি মনে করি বাংলাদেশে 25 থেকে 27 বা 30 জনের মন্ত্রী বেশি হওয়া উচিত নয়, ক্যাবিনেট মন্ত্রী। তাতে করে এটার উপর প্রধানমন্ত্রীর যে কর্তৃত্ব, তার যে দৃষ্টি, এটা খুব
তীক্ষ্ণ হতে পারে, এবং মন্ত্রীরাও সবসময় একটা ভয় থাকবে, তারা যে কোনো কিছু করতে পারবে না। এখন দেখেন এক এক মন্ত্রী এক এক কথা বলছে, সরকারকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে, একটা বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। এটা থেকে দূর করতে হলে সরকারকে একজন মুখপাত্র নিয়োগ করতে হবে, যে সরকারের যে নীতি নির্ধারিত যে বিষয়গুলো সেগুলো ওই মুখপাত্র বলবে, আর মন্ত্রীদের ছোটোখাটো যে বিষয়গুলো তার মন্ত্রণালয়, এগুলো তিনি বলতে পারেন।